এত বড় একটা দেশ, আর সেই দেশে সামান্য একটা ঘটনা, আর সেই সামান্য ঘটনার এখনো কোনো কুল কিনারা হলো না। অত্যাচারীর শাস্তি তো অনেক দূরের কথা, কে যে অত্যাচার করেছে তারাই এখনো ধরা পড়েনি। আমি সামান্য ঘটনা কেন বললাম? এর আগে অনেক প্রতিবেদনে দেখেছি অনেকে এটাকে সামান্য ঘটনা বলেই বলছে, সেই জন্য আজকে আমিও বললাম সামান্য ঘটনা। কিন্তু আমাদের মতন মায়েরা জানে যে এটা সামান্য কি অসামান্য। বিশ্বাস করুন, এইসব কথা বলতে আমার আর ভালোই লাগছে না, কিন্তু কেন যে বলছি আমাদের জ্বালায়। আমার ঘরে মেয়ে বড় হয়েছে, আপনার ঘরে মেয়ে বড় হয়েছে, কি তাদের ভবিষ্যৎ? আমাদের পরবর্তী প্রজন্মের কথাগুলো ভেবে মাঝে মাঝে না গাটা শিউরে ওঠে, আর তখনই আমি ভিডিওতে এইসব কথাগুলো বলি। একটা প্রতিবেদনে দেখছিলাম সোহিনী নাকি বলেছে, এদেশে আমি মা হতে চাই না, যে দেশের শাসন ব্যবস্থা এতটাই খারাপ, এতটাই দুর্বল, সেখানে আমি মা হতে চাই না। ভাবতে পারছেন কতটা লজ্জার কথা এটা? একজন মা, সে বলছে এদেশে সে সন্তান জন্ম দিতে চায় না। এর থেকে লজ্জার মনে হয় আমাদের কাছে আর কিছু হয় না। সামান্য একটা ঘটনাই যদি হবে, তাহলে কেন এত বড় বড় মানুষের সবাই মিলে একত্রিত হয়ে কেন এর কুল কিনারা এখনও করতে পারছে না? আর যদি সঠিক বিচার হয়, তাহলেই দেখবেন ভারতবাসীর মনে আবার নতুন করে বাঁচার আশা জাগবে। তারা কেউ বলবে না যে আমরা সন্তানের জন্ম দিতে চাই না এই দেশে। সেদিন যখন এইমস হসপিটাল যাচ্ছিলাম, তখন আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম আমার মেয়েকে নিয়ে। তো ওখানে কিছু হকার্স দাদারা লেডিস কম্পার্টমেন্টে উঠেছিল। তো মেয়েদের সাজগোজের টুকিটাকি জিনিস তারা কন্টিনিউ ওখানে নিয়মিত বিক্রি করতো বা এখনও করছে। কিন্তু এই দাদারা আলোচনা করছিল যে তাদেরকেও নাকি লেডিস কম্পার্টমেন্টে উঠতে দেওয়া হবে না। এই ঘটনার পর থেকেই এটা ডিসাইড করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, যারা অত্যাচার করলো তারা বহাল তবিয়তে আছে, তারা এখনও কিন্তু ধরা পড়েনি। আর যারা রুজি রোজগারের জন্য পেটের দায়ে কাজ করছে, তাদেরকে দেওয়া হচ্ছে এক রকমের শাস্তি। এই হচ্ছে আমাদের সমাজ। কি বলবো বলুন? সব কিছু আমাদের মেনে নিয়ে সহ্য করে থাকতে হবে। তবে রোজ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, দোষীরা যেন ধরা পড়ে, আর তারা যেন চরম থেকে চরমতর শাস্তি পায়। দেখেছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও অনেকটা হয়ে গেছে। আপনারা কেমন আছেন সেটাও আমার জানা হয়নি। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালবেলা অনেকটা মাছ নিয়ে এসেছিলো, পমফ্রেট আর ইলিশ, তো ওগুলো তো ধুয়ে নিলাম। তো কড়াইতে তেল গরম করে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য, আর দিয়েছিলাম বাটা সর্ষের একটু ছেঁকে নেওয়া জল। এটা দিলে গ্রেভিটাও সুন্দর হয় আর খেতেও খুব টেস্টফুল হয়। তো তারপরে ভালো করে ফুটে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বেগুন আর মাছগুলো। তরকারিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা একটু জিরের গুঁড়ো। তো এই যে একটা বাটিতে আমি তরকারিটা সার্ভ করে দিলাম। তরকারিটা দারুণ হয়েছিল খেতে। তো আজকে আমার দুপুরে ছিল কুমড়ো শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা সুন্দর রেসিপি, আর ছিল পমফ্রেট মাছ ভাজা, আর ছিল এই যে ইলিশ বেগুন। তো এই ছবিগুলো আমি পোস্ট করেছিলাম, সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।